নমস্কার সবাইকে। বাংলাদেশ কিভাবে উঠে পড়ে লেগে আছে দেখে নিন। মনে হচ্ছে যেন 1971-এর ঘটনাটা আবার পুনরায় রিপিট করেই ছাড়বে। ভারত যদি নাও চায় তবুও। অ্যাকচুয়ালি দুদিন আগেই বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল। ওসমান হাদি, বাংলাদেশের একজন ইনফ্লুয়েন্সার, ভারতের ম্যাপটাকে বিকৃতভাবে পাবলিশ করেছিল। ভারতের পুরো নর্থ ইস্ট বাংলাদেশের আন্ডারে, আর পুরো জম্মু কাশ্মীরকে দেখিয়েছিল পুরো পাকিস্তানের আন্ডারে। দিয়ে তারপরেই হঠাৎ করে খবর আসে যে সে মাঝ রাস্তাতেই হঠাৎ করে গুলিবিদ্ধ হয়েছে, বর্তমানে সম্ভবত হাসপাতালে। বাংলাদেশের সরকার এর জন্য পুরোপুরি দায়ী করে দিচ্ছে ভারতকে। ভারতের নাকি সিক্রেট এজেন্সি এটা করিয়েছে। সো ভারতের ফরেন মিনিস্ট্রিও ক্লিয়ারলি প্রেস রিলিজ করে জানিয়ে দেয় যেখানে ভারতের কোনো হাত নেই। যাই হোক, এরপরই আবার বাংলাদেশের নেভি আরও আর একটা ঘটনা ঘটায়। ভারতের কিছু ফিশারম্যান ফিশিং করছিল ভারতের ইকোনমিক জোনের মধ্যে, বঙ্গোপসাগরে। বাংলাদেশের নেভির একটা শিপ আসে আর ভারতের ফিশারম্যানদের ট্রলারটাকে পুরো উল্টে দেয়। 11 জনকে টোটাল রেস্কিউ করা হয়েছে, 5 জন এখনো মিসিং। 2 দিন হয়ে গেছে ঘটনাটা, আর নৌকোটাও জলে ডুবে গেছে। ভাবুন কত বড় একটা ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের নেভি। এরপর হচ্ছে বাংলাদেশে যে নতুন একটা পার্টি তৈরি হচ্ছে এনসিপি, সেই পার্টির লিডারদের কিছু দেওয়া বক্তব্য। এনসিপির একজন লিডার হাসনাত আবদুল্লাহ, আপনি ভালো মতনই দেখেছেন বিগত 1 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন লিডাররা কিভাবে ভারতের নর্থ ইস্টের পেছনে পড়ে রয়েছে। এখন তো আবার ক্লিয়ারলি দিনের আলোতেই সবার সামনে এসে বলা হচ্ছে। এনসিপি লিডার ভারতকে থ্রেট দিচ্ছে যে ভারতের 7 সিস্টারকে নাকি এবার আলাদা করে দেবে, বাংলাদেশের মধ্যে মিলিয়ে নেবে, আর ভারতকে টুকরো করবে। ভাবুন, এতদিন পর্যন্ত এই কথাগুলো ইনডাইরেক্টলি হচ্ছিল, এখন পুরোপুরি দিনের আলোতে সামনে এসে বলা শুরু হয়ে গেছে। নেক্সট 16 তারিখে হয়তো জানবেন ভারতের বিজয় দিবস হিসেবে পালন করা হচ্ছিল 1971-এর জয়ের 54 বছর, সেই উপলক্ষেই বিজয় দিবস। বাট শুনলে অবাক হবেন, ঠিক সেই সময় বাংলাদেশে পিএম মোদীকে অনেকভাবে অপমান করা হচ্ছিল। পিএম মোদীর প্রতীকী ছবিকে পুড়িয়ে দেওয়া, গাছে ঝুলিয়ে দেওয়া, জুতো দিয়ে অপমানিত করা, এরকম অনেক কিছু। ঠিক তারপরেই আবার বাংলাদেশে যে ভারতের হাই কমিশন রয়েছে, যেখানে রাষ্ট্রদূতরা থাকে, সেই এলাকাটাকে পুরোপুরি ঘিরে নেওয়ার জন্য ডাক। বাংলাদেশের বর্তমান ইন্টারিম লিডারদের ডাক, বা নতুন যে পার্টিটা তৈরি হয়েছে এনসিপি, তাদের লিডারদের ডাক ভারতের হাই কমিশনকে পুরোপুরি ঘিরে ফেলা। বুঝতেই পারছেন এটা কত বড় একটা স্টেপ। কারণ হাই কমিশন হলো, বা রাষ্ট্রদূতরা হলেন, দুটো দেশের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে বজায় রাখার জন্য লাস্ট একটা লিঙ্ক। সেটার উপরে যে মুহূর্তে কোনো একটা আঘাত হবে, সাথে সাথেই দুটো দেশের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশন পুরোপুরি শেষ। সো সাথে সাথেই ভারতের ফরেন মিনিস্ট্রি বাংলাদেশের যে ভারতের হাই কমিশন রয়েছে, সেই বাংলাদেশের হাই কমিশনকেও সামন করে। ভারতের মধ্যে থাকা বাংলাদেশের হাই কমিশনকে দ্রুত দেখা করতে বলা হয় ভারতের ফরেন মিনিস্ট্রির সাথে। তারপরেই আবার আসামের সিএম হেমন্ত বিসওয়া সামনে আসেন। হেমন্ত বিসওয়া জানান যে এরকম যদি বাংলাদেশে চলতে থাকে, তাহলে এবার কিন্তু ফাইনালি ভারত রিপ্লাই করবে। বাংলাদেশের তরফ থেকে এরকম বিহেভিয়ারগুলো যদি কন্টিনিউ বজায় থাকে, তাহলে ভারত আর কিন্তু কোনোভাবে সাইলেন্ট থাকবে না। তারপরেই আরো একটা খুবই ইম্পর্টেন্ট নিউজ সবার সামনে আসে। আমাদের ভারতের লেফটেন্যান্ট জেনারেল দুষ্যন্ত সিং ক্লিয়ারলি জানান যে অপারেশন সিন্দুর 2 এখন আর এরকম না যে হতেও পারে বা নাও হতে পারে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আটকে রয়েছে। অপারেশন সিন্দুর 2 অবশ্যই হবে। বুঝতেই পারছেন বাংলাদেশ ক্রমাগত লিমিট ক্রস করে যাচ্ছে, আর ভারতের এবার ফাইনালি ধৈর্যের বাঁধটা ভাঙছে। কিন্তু ব্যাপারটা হলো, জেনুইন ভাবে যদি এই জিনিসগুলোকে ভাবা হয়, তাহলে বাংলাদেশ অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে করছেই কেন? এই যে ভারতের ম্যাপটাকে ভুলভাবে পাবলিশ করা, যে তারপর হঠাৎ করে গুলিবিদ্ধ হওয়া, এটার পেছনে আসল সত্যটা অ্যাকচুয়ালি কি? তার উপর বাংলাদেশের নেভি যে ঘটনাটা ঘটিয়েছে, সাথে পিএম মোদীর ছবি নিয়ে যে জিনিসগুলোকে করেছে, সেগুলো এই মুহূর্তেই করছে কেন? ভারতের হাই কমিশনকে ঘেরাও করে বাংলাদেশ পুরো ব্যাপারটাকে কোন দিকে অ্যাকচুয়ালি নিয়ে যাচ্ছে, চলুন পুরো ব্যাপারটাকে ডিটেলসে জেনে নেওয়া যাক। প্রথমে হলো ওসমান হাদি, বাংলাদেশের একজন ইনফ্লুয়েন্সার। ভারতের একটা ম্যাপ পাবলিশ করেছিল, অনেক কিছু বেশ মডিফাই করে, ভারতের নর্থ ইস্টকে পুরোপুরি বাংলাদেশের মধ্যে, আর পুরো জম্মু কাশ্মীর পাকিস্তানের মধ্যে। তারপরেই হঠাৎ করে গুলিবিদ্ধ। এবার দেখেন বাংলাদেশ এখানে দায়ী করছে ভারতের ওপরে, ভারতের সিক্রেট এজেন্সি নাকি এই কাজটা করেছে। কিন্তু কথাটা হচ্ছে, ভারতের এত বড় একটা সিক্রেট এজেন্সি RNAW এই ছোট্ট একটা কাজকে করবে কেন? কোনো লজিক হয়? কারণ স্বাভাবিক ব্যাপার হলো, যে কোনো একটা সিক্রেট এজেন্সি এই ওয়ার্ল্ডের সবসময় পড়ে থাকে একটা হাই ভ্যালু টার্গেটের পেছনে। কোনো ছোটখাটো একটা টার্গেটের জন্য ভারতের এত বড় একটা সিক্রেট এজেন্সি
এজেন্টরা কি চাইবে সবার সামনে চলে আসতে, সবার সামনে এসে পড়ে ধরা দিয়ে দিতে? বোঝাই যাচ্ছে এখানে একটা ফলস ফ্ল্যাগের ব্যাপার আছে। করিয়েছে অ্যাকচুয়ালি হয়তো তারাই, যে ভারতের ওপরে সেই দোষটাকে চাপিয়ে দিতে চাইছে, যাতে বাংলাদেশের অন্যান্য সাধারণ মানুষদেরকেও ভারতের এগেনস্টে করে দেওয়া যায়। যারা ভারতের এগেনস্টে নেই তাদেরকেও চেষ্টা ভারতের এগেনস্টে করে দেওয়ার। আবার দেখুন, হতেও পারে এখানে একটা থার্ড কোনো পাওয়ার এই কাজটাকে অ্যাকচুয়ালি করিয়েছে, ভারতের সাথে কোনো না কোনোভাবে বাংলাদেশের একটা কনফ্লিক্ট শুরু করে দেওয়ার উদ্দেশ্যে। যাই হোক, আমাদের ভারতের ফরেন মিনিস্ট্রি একটা প্রেস রিলিজ জারি করে এই পুরো ব্যাপারটাকেই পুরো ক্লিয়ার করে দেয়, ক্লিয়ারলি জানিয়ে দেয় যে এই ব্যাপারটাতে ভারতের কোনো অ্যাকচুয়ালি হাত নেই। না, এবার আসা যাক বাংলাদেশের নেভির ব্যাপারটায়। বাংলাদেশের নেভির একটা জাহাজ ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে ঢুকে পড়ে ভারতের ফিশারম্যানদের ট্রলারটাকে পুরো উল্টে দিয়েছে, ধাক্কা মেরে দিয়ে চুপচাপ সেখান থেকে আবার বেরিয়ে গেছে। 11 জনকে টোটাল করে রেস্কিউ করা গেছে, বাট বাকি 5 জনের এখনো কোনো খবর পাওয়া যায়নি। বাংলাদেশের নেভি যে কাজটা করেছে সেটা জানতে পারা যায় ডাইরেক্টলি ভারতের রেস্কিউ করা সেই ফিশারম্যানদেরই মুখ থেকে। রেস্কিউ করা ফিশারম্যানরা জানিয়েছে যে বাংলাদেশের নেভির শিপটা আলোগুলোকে টোটাল বন্ধ করে রেখে অন্ধকারে ডাইরেক্টলি এসে তাদের নৌকোটাকে সোজা ধাক্কা মেরেছে, দিয়ে নৌকোটা উল্টে গেলেই চুপচাপ তারা আবার ফেরত চলে যায়, মাঝ সমুদ্রের মধ্যে 16 জনকে টোটাল ফেলে দিয়ে। এবার দেখুন, এটা পুরোপুরি হলো একটা এগ্রেসিভ স্টান্স। মানে বাংলাদেশ অ্যাকচুয়ালি চাইছে ভারতের সাথে ডাইরেক্টলি লড়তে, পুরোপুরি চেষ্টা করছে ভারতকে উস্কাতে। বাট কথাটা হচ্ছে কেন, যেখানে কিনা সবাই জানে যে বাংলাদেশ অ্যাকচুয়ালি ভারতের সামনে কিছুক্ষণের জন্য টিকবে না। অ্যাকচুয়ালি এখানে ভারতের অ্যাটেনশনটাকে সম্ভবত ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে। পশ্চিম দিক থেকে পাকিস্তান লাস্ট বেশ কিছুদিন ধরে ভারতের ইনফিলট্রেট করানোর চেষ্টা করছে, সম্ভবত সেই জন্যই ভারতের অ্যাটেনশনটাকে পুরো ডাইভার্ট করার চেষ্টা চলছে, বা বড় কিছু একটা চেষ্টা চলছে ভারতের পশ্চিম দিকে। তো সেই কারণে ভারতের পূর্ব দিকে চেষ্টা অ্যাটেনশনটাকে পুরোপুরি ডাইভার্ট করার। নাও এবার আসা যাক বাংলাদেশের নতুন যে পার্টিটা তৈরি হয়েছে সেই নতুন পার্টিটার মানে এনসিপির লিডারদের দেওয়া বক্তব্যগুলোতে, সাথে পিএম মোদির ছবি বা বাংলাদেশে ভারতের যে এমবাসি রয়েছে সেখানে যা যা করা হচ্ছে সেইগুলোতে। অ্যাকচুয়ালি আপনি জানবেন হয়তো ফেব্রুয়ারিতেই বাংলাদেশে ইলেকশন রয়েছে, সো স্বাভাবিকভাবেই এত ভারত বিরোধী সব কথাবার্তা। পুরো ক্যাম্পেইনটাই হলো ভারত বিরোধী সব কথাবার্তার উপরে ভিত্তি করে, ঠিক সেই মালদ্বীপসের মতন। মানে ইলেকশনের জন্য এতই ভারত বিরোধিতা। এবার দেখুন, এখানে আরো একটা অ্যাঙ্গেলও হতে পারে। সম্ভবত এইসব করে মোহাম্মদ ইউনূস কোনোভাবে ইলেকশনটাকে হয়তো আটকাতে চাইছে। ভারতের সাথে যদি যুদ্ধই লাগিয়ে দেওয়া যায় তাহলে কিসের আবার ইলেকশন? সবই দেখেছে মোহাম্মদ ইউনূস কিভাবে ইলেকশনটাকে পেছানোর চেষ্টা করে এসেছে, তো হতেই পারে এখনো সেটাই চেষ্টা চলছে, আর সেই কারণেই উঠে পড়ে লাগা ভারতের পেছনে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এর এন্ড গেম কি? অ্যাকচুয়ালি বাংলাদেশ যদি এরকম কন্টিনিউ করতেই থাকে তাহলে ভারতের কাছেও আর কোনো সেরকম অপশন নেই। 1971-এর মতন করেই ভারতকে স্টেপ নিতেই হবে, আর মনে হচ্ছে সেটা আর বেশি দিন বাকি নেই।